এখন যে ইস্যু আসলে সামনে একটি, সেটি হচ্ছে আর মাত্র একদিন পরে, মাত্র বলতে গেলে কয়েক ঘন্টা সময় আছে, বাংলাদেশে একটি নির্বাচনের কথা রয়েছে বা তৎপরতা চলছে এবং সেটি চূড়ান্ত পর্যায়ে আছে। তো নির্বাচন কি হবে না হবে, নির্বাচনের দিন, ভোটের দিন কি হবে, সেই ইস্যুগুলো অনেক বড় এবং আলোচনার আসলে অনেক কিছু ডালপালা আছে। সেই বিষয়ে যাব না, একটি বিষয়ে আমি আলোচনার জন্য আমার সঙ্গে একজন অতিথিকে যুক্ত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, সবাই যাকে চিনেন, ভারতের প্রখ্যাত সাংবাদিক, প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী। তিনি, তার কাছ থেকে আমি সময় নিয়েছি এই কারণে, আপনারা দেখেছেন এই যে পরশুদিন যে ভোট, এই ভোটের জন্য বাংলাদেশ সরকার ভারতীয় সীমান্তে, ভারতীয় কিংবা মিয়ানমার সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে বা নিরাপত্তা জোরদার করেছে, অথবা বলা যায় অন্যভাবে যে আগের চেয়ে অস্বাভাবিক মাত্রায় নিরাপত্তার বেষ্টনী করে তুলেছে। কিন্তু কেন? বাংলাদেশে ভোট, বাংলাদেশের ভিতরে 42,779টি কেন্দ্রে ভোট, সীমান্তে কি? এই বিষয়ে কথা বলবো আমি। গৌতম লাহিড়ী, আমি আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আমি শুরুতে একটু অন্যভাবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই মূল আলোচনায় যাওয়ার আগে। এইভাবে যদি একটু জানতে চাই যে আপনার কি জানা আছে যে ইন্ডিয়া থেকে বা ভারতবর্ষ থেকে লাখ 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 কিংবা কোটি কোটি মানুষ বাংলাদেশে যাবে এই ভোট দেওয়ার জন্য, এমন কোনো তথ্য আছে কিনা? এমন কোনো তথ্য নেই, এবং এটা অতীতেও মনে করা হতো এরকম যে ভারত গিয়ে বোধহয় ভোট দিয়ে আসছে। সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আহ, তাদের চিন্তা ভাবনার প্রতি আমি মানে করুণা করছি আর কি, এইটুকু বলতে পারি। আমি তো জি। অপমানজনক ভাষা বলতে পারি না, কিন্তু করুণা করছি বলছি। চিন্তা শক্তির জন্য, চিন্তা শক্তি যেরকম আপনাদের এখানে একজনকে যেমন নোবেল শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে অশান্তির কারণে, তেমনি এরকম যদি কেউ প্রমাণ করে তাকে ভবিষ্যতে নোবেল দেওয়া হোক, এরকম একটা রেকমেন্ড করতে পারি। এরকম তো চিন্তা ভাবনা যদি কেউ করে। জি, ধন্যবাদ। আপনি বললেন, অন্তত পক্ষে আশ্বস্ত হলাম যে না, এরকম কোনো পরিকল্পনা বা কিছু নেই, থাকলে অন্তত পক্ষে আপনার জানার কথা। তো এখন যদি আপনি একটু বিশ্লেষণ করেন, তাইলে কেন এই ভোট হবে ভোট কেন্দ্রে, সেটার জন্য বাংলাদেশে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এমনকি কেন্দ্রের মধ্যে, এর আগে কখনো কেন্দ্রের মধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। পাশাপাশি অন্যান্য বিজিবি, র্যাব, পুলিশ, আনসার মিলে 9 লাখের মতো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তাহলে সীমান্ত নিয়ে এত উৎকণ্ঠা কেন? শুধু সীমান্তই না, বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর গুলো নিয়েও কেন? আপনার বিশ্লেষণ কি? কোনো বিশ্লেষণের কোনো ব্যাপারই নয়। পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হবে, সমস্ত সীমান্ত সিল করে দেওয়া হবে। এটা নিয়ম। এটা নিয়ম, এর মধ্যে কোনো মানে বিশেষ তাৎপর্য আছে বলে কিছু আমার মনে হয় না। এবং আগামী আপনি এপ্রিল মেতে পশ্চিমবঙ্গে যখন নির্বাচন দেখবেন, তখনও সমস্ত সিল করে দেওয়া হবে। এটা নির্বাচনের সময় হয়ে থাকে যে সীমান্ত সিল করে দেওয়া, যাতে অবৈধ যাতায়াত বা অনুপ্রবেশ ইত্যাদি, এর অন্য কোনো কিন্তু তাৎপর্য খুব একটা নেই। কিন্তু মৌলিক প্রশ্ন যেটা, সেই প্রশ্নটাই আমি আসতে চাই। সেটা হচ্ছে, যেটা বাংলাদেশের সমস্ত মানুষের জন্য এটা জানা প্রয়োজন, নির্বাচনটা কি সঠিকভাবে হচ্ছে? বাংলাদেশে একটা সংবিধান এখনো রয়েছে, সংবিধানটা বাতিল হয়নি। কি বাতিল হয়েছে? বাতিল হয়েছে পার্লামেন্ট। নিয়ম ওই সংবিধানে লেখা আছে জি। যে যদি পার্লামেন্ট বাতিল হয়, তাহলে তার 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। 3 মাস কেটে গিয়েছে, আপনি জানেন। 3 মাসের মধ্যে যদি না হয়ে থাকে, তাহলে আগামী তার পরবর্তী 3 মাসে হওয়া উচিত, সেটা 6 মাস। সেটাও কেটে গিয়েছে। তবে এখন যেটা ঘটছে সেটা সম্পূর্ণ একটা অবৈধ নির্বাচন। সরকার যেরকম অবৈধ, নির্বাচনও অবৈধ। তৃতীয়ত, এই নির্বাচনে হচ্ছে একটা গণভোট। বাংলাদেশে গণভোট তখনই হয়েছে যখন সংবিধানকে সাসপেন্ড করেছে মার্শাল ল দিয়ে। এখন মার্শাল ল নেই, তাহলে গণভোট হবে কেন? ইউনুসের কোনো হিম্মত কি করে হয়, আর বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দল মেনে নিচ্ছে কি করে যে গণভোট চাইছেন তিনি? তার গণভোট চাওয়ার তো কোনো অধিকারই নেই। চাইছেন কেন? আর বাংলাদেশের মানুষ হই হই করে নেমে পড়েছেন গণভোট হ্যাঁ বা না। প্রথম কথা, তার তো অধিকারই কিছু নেই, গোটা নির্বাচনটাই তো অবৈধ। কারণ এই পরে যে পার্লামেন্টের এমপিরা নির্বাচিত হবে তারাও অবৈধ। কারণ এই সরকারের তো সে ক্ষমতাই নেই। জোর করে একটা অবৈধ ব্যবস্থাকে
বৈধ করার একটা প্রক্রিয়া চলছে নির্বাচনের মাধ্যমে। সেই সীমান্তে কি হলো, কে হারলো জিতলো, কে এগিয়ে আছে পিছিয়ে আছে, এসব প্রশ্ন এখন অবান্তর। অবান্তর। বাংলাদেশের মানুষের বোঝা উচিত নির্বাচনটা অবৈধ। আচ্ছা, কোনো কারণে ঘটে গেল, কিছু একটা হলো, পরবর্তীকালে যে নির্বাচন হওয়ার পর সাধারণত আমরা কি দেখি, নির্বাচন হয়, একজন কেউ পার্টি তার জয়ী হয়, তারপরে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তিনি প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব নেবেন। এখানে তো সেরকম কোনো ব্যবস্থার কথাই বলা হয়নি। এখানে বলা আছে 180 ওয়ার্কিং ডেজ এর মধ্যে জুলাই সনদে যে হ্যাঁ পাস হয়, হ্যাঁ পাস হবে, এইটা একটাই ভোট হবে যেটা হ্যাঁ, আর বাকিটা কি হবে যাই না। ফলে সেটা 180 দিনের মধ্যে করতে হবে। ততদিনে তো ইউনিট থাকবেন, নাহলে তিনি মার্চ মাসে জাপান সফরে কেন যাবেন, তাই না? সুতরাং যেটা ঘটছে বাংলাদেশে সেটা হচ্ছে সম্পূর্ণ, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, আমি বারবার বলি, সর্বত্র বলছি, যে 2-এর সঙ্গে 2 যোগ করলে সবাই জানি 4 হয়। কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে 2-এর সঙ্গে 2 যোগ করলে 0 হতে পারে, 22 হতে পারে, 4 কখনোই হবে না, গ্যারান্টি আছে এটা। যে আমি একটু আবার ঘুরে আগের প্রশ্নটাতে একটু যেতে চাই। আপনি যেটি বললেন যে সীমান্তে কি হচ্ছে, এটি অবান্তর বা এটি একটি নিয়ম, এক ধরনের রুটিন। এটা আমরাও দেখেছি যে পশ্চিমবঙ্গে যখন নির্বাচন হয় সেই একই কাহিনী হয়। কিন্তু এবার একটু বিশেষত্ব আছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বা এই সরকারের পক্ষ থেকে, এমনকি আজকে আসিফ নজরুল সাহেবও বললেন, তার কথায়ও যে এই একই টোন, যে ভারতে বসে আওয়ামী লীগের নেতারা এবার বিশেষত এই নির্বাচনের সময় যেই রাজনৈতিক দলটিকে বাদ দেওয়া হয়েছে, যাদের বড় একটি অংশ বা বাংলাদেশে ভোটারদের প্রায় অর্ধেক ভোট যে আওয়ামী লীগের, সেই আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, এবং সেই দলের শীর্ষ নেতারা ভারতে অবস্থান করছেন, এবং আরো অনেক হাজার হাজার নেতাকর্মী আছেন। এই সরকারের মধ্যে এমন কি কোনো আশঙ্কা আছে যে ভোটের দিন বা আগে পরে এমনও তো হতে পারে যে এই আওয়ামী লীগের লোকজন তারা ঢুকে পড়তে পারে, এমনিতেই যে কোনো ইস্যু হইলে আওয়ামী লীগের দোষ, আওয়ামী লীগের ঘাড়ে দোষ দেওয়া হচ্ছে। এবার কি সীমান্তের দিকে এই কারণেও কোনো বাড়তি নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে কিনা, আপনার এরকম কোনো কিছু মনে হচ্ছে কিনা? দেখুন, সেটা তো ওরা কেন সিদ্ধান্ত নিয়েছেন ওরাই বলতে পারবে, তাই না? আমি কেন বলতে, ওরা অমূলক কিছু আশঙ্কা করছেন, তাতে তো আমি তো সেই পালে হাওয়া লাগাতে আওয়ামী লীগ ঢুকে পড়বে মানে কি, ঢুকে পড়ে কি করবে, ঢোকা তো সম্ভব না, এরকম তো কোনো ঘটনা নয়, এই তো অবাস্তব সমস্ত বিষয়, অবাস্তব কল্পনা। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এটা একটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেখেছে, তাদের মনে হয়েছে হয়তো এরকম ঘটতে পারে, কিন্তু আমি জানি আওয়ামী লীগ এরকম কিছু করার কথা ভাবছে না। আওয়ামী লীগ যেটা পরিষ্কার প্রচার করছে সেটা হচ্ছে ভোটটা বয়কট করুন, ভোট বয়কট করুন। তাহলে তো গিয়ে সীমান্ত পেরিয়ে গিয়ে তো কারোর বাড়িতে গিয়ে বলে আসবেন না ভোটটা বয়কট করুন। আর একটা কথা, একটা সকলের জানা দরকার, যে একটা প্রচার আছে যে সমস্ত আওয়ামী লীগের লোকেরা নেতারা পালিয়ে চলে এসছে বাইরে, সম্পূর্ণ ভুল ধারণা। বাংলাদেশে অন্তত 150-র উপরে সাংসদ তারা কিন্তু জেলে বন্দী, তার মধ্যে কেউ কেউ কারাগারে অত্যাচারের কারণে মারা যাচ্ছেন, অত্যাচারের কারণে আরো কম দিনে আরো কেউ কেউ মারা যেতে পারে, দুর্ভাগ্যজনক। পালিয়ে কতজন সাংসদ আছেন? 60 আর বাকি কিছু ধরে নি, তাহলে বিদেশে আছেন, তাই না? বাকিরা তো মানে দেশেই জেলে বন্দী আছেন। আর আওয়ামী লীগের যে বাকি যে সংখ্যাটা যারা রয়েছে তাদের মধ্যে অনেকেই দেশের মধ্যে এখনো, অনেক এমপি কিন্তু দেশের মধ্যেও রয়েছে, লুকিয়ে আছেন জি, তারা, আছেন আছেন। আছেন। এবং আওয়ামী লীগের নেতা কর্মী, নেতা নয়, নেতা ধরুন আপনি এমনকি ধরুন যে উপজেলার চেয়ারম্যান, তিনিও পালিয়ে আছেন, কিন্তু সেই গ্রামে যে থাকে, সেই গ্রামে তো যে আওয়ামী লীগের সমর্থক সে তো আছে, কিন্তু তাদের জন্য অন্য কেউ, মানে আমি বলছি সেই কারণে, যদি ধরে নেন যে আওয়ামী লীগের নেতারা বর্ডার ক্রস করে ঢুকে পড়বে, কারা ক্রস করে ঢুকে পড়বে, কারা ক্রস করে ঢুকে পড়বে? তারা অস্ট্রেলিয়া নিজেরাই তো আরো বর্ডার ক্রস করে চলে গেছে। না, ওবেদুল কাদের ক্রস করে ঢুকবেন, মানে কারা ঢুকবেন? আমি তো নাম জানি কারা আছেন এখানে, তারা তো নানক ভাই ঢুকবেন, কি বাহাউদ্দিন নাসিম ঢুকবেন, কার কথা বলছেন? কারা ঢুকে যাবেন সীমান্তে? সীমান্তে যে যারা ঢুকবেন তার মধ্যে তো ভারতে যদি ধরে রাখেন, আমি তো বলছি তো 50 থেকে 60 জন আছেন মাত্র এমপি। তো 60 জনের জন্য এরকম ব্যবস্থা, যুদ্ধবন্দী হিসাহি ব্যবস্থা, মানে সরকারটা মাথা খারাপ হয়ে গিয়েছে, মানে হাস্যকর আর কি একটা ব্যাপার জায়গা আছে। মানে আমার মনে হয় না এটা কোনো ব্যাপার নয়, এবং আমার মনে হয় না সীমান্তে যে প্রহরা ইত্যাদি দেওয়া হচ্ছে, প্রথম কথা নির্বাচনটাই অবৈধ,
সুতরাং অবৈধ নির্বাচনের জন্য যা হচ্ছে সেটা তারা চেষ্টা করছেন দেখানো যে স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া যেরকম ঘটে থাকে যে কোনো নির্বাচনে সীমান্ত সিল করতে হয়, এসব তারা করছেন, দেখাচ্ছেন যে নির্বাচনটা স্বাভাবিক হচ্ছে। নির্বাচন তো স্বাভাবিক হচ্ছে না, এটা নির্বাচন তো নির্বাচন নয়। এই নির্বাচনের পরে কিন্তু বহুবিধ প্রশ্ন উঠবে। বলুন। সেই ক্ষেত্রে এই যে আবার যদি একদিকে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের নেতারা নাই, কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ বা কোটি ভোটাররা আছেন, সমর্থকরা আছেন দেশে, তাদেরকেই তো আবার এই আওয়ামী লীগ বিরোধী যারা নির্বাচন করছেন তারা কাড়াকাড়ি করছেন, তারা টানাটানি করছেন ভোটে আনার জন্য। আবার সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বলছেন যে কেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর পেছনে তারা সেই একই জজুর ভয় দেখাচ্ছেন, আওয়ামী লীগের ভয় দেখাচ্ছেন। তাহলে কেন এত ভয় কেন তাদের এখন আওয়ামী লীগকে নিয়ে? না, আওয়ামী লীগ তো ভয়ের কারণই, কারণ আওয়ামী লীগ ময়দানে থাকলে তো তারা কেউ জয়লাভ করতেন না, আওয়ামী লীগই জিতত। সেই জন্যই আওয়ামী লীগকে নিয়ে ভয়। কিন্তু আওয়ামী লীগের যে বিপুল সমর্থক রয়ে গেছেন তাদের অনেককে আমি শুনেছি এখন হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যদি তারা ভোট কেন্দ্রে না যান তারা যারা এখানে থাকতে পারবেন না। কেউ কেউ কোথাও কোথাও তারা, ধরুন এই সময়টাতে 5ই আগস্টের পর সবচেয়ে যারা অত্যাচারিত হয়েছেন তারা হয়েছেন বিএনপির দ্বারা। জামায়াতের তুলনামূলকভাবে জামায়াতের দ্বারাও নয়। ফলে বিএনপি এখন আশা করছেন যে তাদের পক্ষে গিয়ে ভোট দেবেন আওয়ামী লীগের। আমি জানি না শেষ পর্যন্ত কি করবেন, বলা খুব মুশকিল। কিন্তু বাকি যারা, তারা কি জামায়াতকে ভোট দেবেন? আমার যেটা মনে হয় বেশিরভাগ মানুষ ভোট বয়কট করবেন। অল্প সংখ্যক কিছু মানুষ তারা হয়তো ভোট কেন্দ্রে যেতে বাধ্য হবেন। কেউ বিএনপিকে দেবেন, কেউ জামায়াতকে দেবেন। কিন্তু এটা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু মূল পার্টির আওয়ামী লীগ পার্টির সিদ্ধান্ত হচ্ছে, দুদিন আগে তো জয় ও এটা ভিডিও বার্তায় জানিয়েছে যে ভোট বয়কট করবে। এটা তো পার্টির সিদ্ধান্ত। এবং এরাও চাইছে যেমন করে হোক ভোটের পার্সেন্টেজটাকে একটা স্বাভাবিক দেখানো, যাতে মনে হয় বহু মানুষ ভোট দিয়েছেন। শেষ পর্যন্ত ভোটটা কারচুপিরই ভোট হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আসিফ নজরুল একটি প্রশ্ন তুলেছেন এবং এই কথাটি এক ধরনের তার মুখে একটু এই শেষ সময়ে এসে প্রথম আজকেই শুনলাম। তিনি বলেছেন যে যারা বলেন, তিনি বিদেশিদের প্রতি একটু ইঙ্গিত করেছেন যে যারা বলেন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা কিংবা আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগকে অংশীজন করা, কাদের নিয়ে তিনি সরকার অংশগ্রহণমূলক নির্বাচন করবে, সেই আওয়ামী লীগের কারো কাছ থেকে তারা নাকি কোন রকম এরকম কোনো মেসেজ পাননি, কোন তাদের আওয়ামী লীগের জায়গা থেকে মিনিমাম কোন রকম আগ্রহ দেখেনি। আগ্রহ শব্দটা বলেছেন যে আওয়ামী লীগ আগ্রহ দেখায়নি বা সরকারের সঙ্গেও তারা নাকি কোনো কথা বলেনি। তো এই আসিফ নজরুলের এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি তো দীর্ঘদিন ভারত বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করছেন। তার এই কথাটার মধ্যে কোনো অর্থ মিন করছেন কিনা? অর্থাৎ আওয়ামী লীগ যদি আগ্রহ দেখাতো সরকারের কাছে, তারা কি তাদেরকে একদম আদর করে নিয়ে আসতো ভোটের জন্য? কি মনে হয় আপনার? না, যদি আদর করে ভয়ে নিয়ে আসতো তো প্রথম তো আসিফ নজরুলের জবাব দেওয়া দরকার ছিল যে দলটার রাজনৈতিক কর্মকাণ্ড নিষেধাজ্ঞা কেন আরোপ করেছেন। আপনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিন, তারপরে তো আওয়ামী লীগ বলবে যে আমি নির্বাচন অংশগ্রহণ করবো কি করবো না। আপনি নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড করা যাবে না, নির্বাচন কমিশনকে দিয়ে সেই দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, তারপরে বলবেন তারা কোনো প্রস্তাব দেয়নি। এটা অদ্ভুত হাস্যকর কথা না? কিন্তু শেখ হাসিনা নিজে তো প্রকাশ্যে ইন্টারভিউতে বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে এই নির্বাচনটা গ্রহণযোগ্য হয় না।